সরাসরি সম্প্রচার করা হচ্ছে উন্নয়ন, অর্থনীতি এবং শেয়ার বাজার নিয়ে টক শো 18 বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। উপস্থাপনা ও পরিচালনায় ইসমাত জলিল খান। দেশের সামগ্রিক অর্থনীতি উন্নয়ন নিয়ে এটিএন বাংলায় প্রচারিত এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জলিল খান। দর্শক, দেশের বাইরে এবং দেশে যারা আজকের আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই সরাসরি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন 0281897666 এই নম্বরে। তবে ফোন করার সময় অবশ্যই টিভির সাউন্ডটি কমিয়ে আমাদেরকে টেলিফোন করবেন। আজ আমরা আলোচনার বিষয় রেখেছি শিল্প, উদ্যোগ, শিক্ষা এবং কর্মসংস্থান। বাংলাদেশ জনবহুল একটি সম্ভাবনাময় দেশ। দেশের অভ্যন্তরীণ প্রাকৃতিক সম্পদ, কর্মঠ এবং সৃজনশীল বহু মানুষ থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। আর একটি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য প্রয়োজন সফল উদ্যোগ। বিশেষ করে শিল্প উদ্যোগ উন্নয়ন একটি দেশের অর্থনীতির গতি প্রকৃতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করে তুলতে পারে। দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার জন্য প্রয়োজন দক্ষ এবং সফল শিল্প উদ্যোগ। এক সময় ধরে নেওয়া হতো শিল্প উদ্যোগ বিষয়টি মানুষ জন্মগতভাবে লাভ করে। সময়ের বিবর্তনে বিষয়টি এখন দুনিয়া জুড়ে একাডেমিক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে শিল্প উদ্যোগ বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, কনফারেন্স, সেমিনার প্রতিনিয়তই আমরা দেখছি হচ্ছে। তবে আগামী 6 থেকে 8 ডিসেম্বর মালয়েশিয়া উচ্চ শিক্ষা মন্ত্রণালয় ও ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া পারলিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব বিজনেস ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 2013। এই কনফারেন্সে বাংলাদেশ থেকে প্রায় বেশ কিছু গবেষণা কর্ম উপস্থাপন করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা কনফারেন্সে বাংলাদেশের অধ্যায়ের আয়োজক এবং একজন কনফারেন্সের পেপার উপস্থাপনকারী নিয়ে শিল্প, উদ্যোগ, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা করব। আর আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর ডক্টর ফরিদ এস সোবহানি, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম। এরপর রয়েছে জনাব এস এম মুজাহিদুল ইসলাম, প্রভাষক, মার্কেটিং ডিসিপ্লিন, জাতীয় বিশ্ববিদ্যালয়। দর্শক, সরাসরি আজকের অনুষ্ঠানে চলে যাচ্ছে। স্যার, একটু শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ আমরা শিল্প, উদ্যোগ, শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা করছি। তো আমরা জানছি যে আপনি ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটি হতে যাচ্ছে সেখানে একটি পেপার উপস্থাপন করতে যাচ্ছেন। আসলে একটু যদি আমাদের দর্শকদের জন্য বলতেন যে এর মূল প্রতিপাদ্য বিষয় কি এবং এতে আসলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে যারা শিল্প উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে চাচ্ছে। থ্যাংক ইউ জেরিন। আসলে আমি শুধু পেপার উপস্থাপনাই করছি না, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে বাংলাদেশে যে কনফারেন্সটি আয়োজন হতে যাচ্ছে মালয়েশিয়াতে, বাংলাদেশ থেকে প্রায় অর্ধ শতাধিক গবেষক, শিক্ষক ওই কনফারেন্সে যোগদান করছেন এবং এটা আমার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে যে বাংলাদেশের প্রায় 10টির মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ওই কনফারেন্সে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি এখানে বিশেষ করে যে কনফারেন্সটা আয়োজন হতে যাচ্ছে, এই কনফারেন্সে মূল যে বিষয়, থিম, সেটা হলো যে ক্রিয়েটিং এ সাস্টেনেবল ফিউচার, দি রুল অফ বিজনেস ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বিষয়টি অবশ্য বোঝাতে একটু জটিল হতে পারে, আমি একটু ব্যাখ্যা করছি যে আজকে সারা পৃথিবীতে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে এর মধ্যে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যা যদি দূর করতে হয় তাহলে নিঃসন্দেহে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবং এই সকল প্রতিষ্ঠান কখনো গড়ে উঠবে না যদি না যুগোপযোগী এন্টারপ্রেনারশিপ এডুকেশনের ব্যবস্থা করা হয়। এখানে এন্টারপ্রেনারশিপ এডুকেশন হবে এবং এর মাধ্যমে নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরি হবে এবং এর মাধ্যমেই বেকারত্ব দূরীকরণ করা সম্ভব, যে কারণে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসভূমি তৈরি করার জন্য এই ইন্টারন্যাশনাল কনফারেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
স্যার একটু আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখে থাকি সবাই চাকরির পেছনে ঘোরে এবং সবাই নিজেকে বলে থাকেন যে বাংলাদেশে আসলে চাকরি পাওয়াটা খুব বেশি টাফ, কিন্তু একজন শিল্প উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করা বা এ ধরনের চাহিদা অনেকের মধ্যেই আসলে হয়ে ওঠে না, কারণ অনেকেই মনে করে যে এখানে টাকার একটি ব্যাপার থাকে, এরপর রিস্ক মনে করে থাকে। তেমন একটি উদ্যোগকে আসলে যারা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে চাচ্ছে তাদের জন্য আসলে আপনার বলার কি আছে? ধন্যবাদ জেরিন। প্রকৃতপক্ষে একজন উদ্যোক্তা হওয়ার জন্য যে বিষয়গুলো আসলে জরুরি, সেই বিষয়গুলো আমাদের সমাজে অনেক ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় অনেক সীমাবদ্ধতা আছে। বিশেষ করে আমরা বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে বিজনেসের যেসব স্টুডেন্টরা আছে, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, এইসব কোর্সগুলোতে আমরা শিল্প উদ্যোগে সংক্রান্ত যে কোর্সটা পড়িয়ে থাকি সেটা হলো এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ বা এই ধরনের কোর্সগুলো। সেটা এতই থিওরিটিক্যাল একটা ফ্রেমওয়ার্ক দ্বারা তৈরি যে এই থিওরি পড়ে প্রকৃতপক্ষে একজন স্টুডেন্ট তার কর্মজীবনে গিয়ে বা ব্যবসায় উদ্যোগ নিয়ে শিল্প উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করার জন্য এই কোর্স যথেষ্ট না। কারণ সেখানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এটা অতিমাত্রায় থিওরিটিক্যাল কোর্স। এটাকে আসলে ট্রেনিং দেওয়া দরকার যে একজন শিল্প উদ্যোক্তা হতে হলে তাকে সমাজের বহু বিষয়কে সে মাথায় রেখে বিজনেসের ইনিশিয়েটিভ নিতে হয়। তাকে সমাজের শুধুমাত্র যে আর্থিক সমস্যা সেটা না, আমাদের সোসাইটিতে এক সময়, এখন অবশ্য কিছুটা পরিবর্তন হতে শুরু হয়েছে, এক সময় ব্যবসায়ীদের প্রতি মানুষের ধ্যান ধারণা ছিল ভিন্ন। আপনি নিজেও একজন মানে বিজনেসের উপরে অনেক প্রোগ্রাম করতেছেন। অনেকেই অনেক সময় মনে করে যে একজন ব্যবসায়ীর চেয়ে একজন চাকরিজীবী ভালো, এই ধরনের একটা কনসেপ্ট একসময় আমাদের সমাজে ছিল, কিন্তু এখনো কিন্তু সেই কনসেপ্ট আরো বেশি রয়েছে। কিন্তু এই ট্রেন্ডটা চেঞ্জ হতে শুরু হয়েছে। এখন কিন্তু আগের মতো অশিক্ষিত লোক বা কম শিক্ষিত লোক চাইলেই বড় কোনো বিজনেস আসলে তৈরি করতে পারে না। এখন কম্পিটিটিভ জগৎ, মানে এটার উপরে আলাদা করে এডুকেশনের দরকার হয়। আমরা দেখেছিলাম যে এডুকেশনের দরকার ছিল না, মোটামুটি পড়াশোনা করে একজন সফল শিল্প উদ্যোক্তা কিন্তু এখনো বাংলাদেশে আমরা অনেককে দেখছি যারা সফল উদ্যোক্তা হিসেবে রয়েছেন। এই ক্ষেত্রে আমাদের আসলে প্রয়োজন হলো আমাদের একাডেমিক যে প্যাটার্ন আছে এটাকে বড় ধরনের একটা রিফর্ম করা। আমাদের একাডেমিক রিফর্ম ছাড়া আমাদেরকে প্র্যাকটিক্যালি আমরা যা পড়াচ্ছি তাতে দেখা যাচ্ছে যে একজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করে কিভাবে ট্রেড লাইসেন্স নিতে হবে, কিভাবে বিজনেস ট্যাক্স প্রোভাইড করতে হবে, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি এরা না জানার কারণে সে উদ্যোগ নিয়ে পরবর্তীতে মাঝপথে মানে সে বাধাপ্রাপ্ত হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক উদ্যোক্তাই নিয়ার অ্যাবাউট 80% মানে ইনিশিয়াল এন্টারপ্রেনিয়র মানে তার এই ধরনের নলেজ গুলো অর্গানাইজড করা না থাকার কারণে সে দেখা যায় মাঝপথে গিয়ে থেমে যায়, ব্যর্থ হয়ে যায়। বিজনেসের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজনেস প্ল্যান তৈরি করা। আমাদের বিজনেস ফ্যাকাল্টিগুলো এখনো এই সব বিজনেস প্ল্যান তৈরির জন্য যে বড় ধরনের কোন প্রোগ্রাম তৈরি করা, এই কাজগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে যখন স্টুডেন্টরা তৈরি করে, যে সমস্যায় পড়ে যে কিভাবে বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, সেই প্ল্যানগুলো তৈরি করতে গিয়ে তারা সমস্যায় পড়ে। একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, সম্প্রতি আমাদের দেশে অনেক ট্রেনিং ইনস্টিটিউট, ডিসিসিআই, বাংলাদেশ ব্যাংক সহ অনেক অর্গানাইজেশন দেখা যাচ্ছে যে এই ধরনের মানে বিজনেস প্ল্যান তৈরির জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রামের আয়োজন করতেছে। আমার মনে হয় আমাদের এডুকেশন সেক্টরটাকে, বিশেষ করে এডুকেশন সেক্টরে শুধুমাত্র বিজনেসের লোকেরাই মানে এন্টারপ্রেনিয়রশিপ পড়বে এইরকম ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। একজন লিটারেচারের লোকও কিন্তু সে বিজনেস তৈরি করতে পারে, বিজনেস প্ল্যান তৈরি করতে পারে। নিজের মধ্যে আসলে ওই উদ্যোক্তা হিসেবে তৈরি হওয়ার একটা মনোভাব থাকতে হবে। আমরা শুনবো আর আমাদের দর্শক ফোন আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যাত্রাবাড়ি বাংলাদেশ থেকে বলছিলাম। জি। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে অনুষ্ঠানটা করছেন তো এখানে নতুন শিল্প উদ্যোক্তা তৈরি করা এবং তারা কিভাবে সফল হবে এই বিষয়ে আলোচনা করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। তো এর আগে আমি আমাদের ব্যাংক থেকে যে এসএমই ঋণগুলো দেয়, আমি সেই সংস্থায় যোগাযোগ করেছিলাম কিভাবে ঋণ পাওয়া যায়, কি অবস্থা, কিভাবে ডেভেলপ করা যায়। তো তারা বিভিন্ন সময় দেখা যায় যে ঘুষ মানে
দাবি করে যে সঠিকভাবে ঋণ দেয় না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মানে যারা নতুন শিল্প উদ্যোক্তা তাদের ঋণ পেতে একটা বাধা সম্মুখীন হতে হয়, এটি সবচেয়ে বড় একটি বাধা বলে মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কি এটাকে কেমন ভাবে দেখছেন? অ্যাকচুয়ালি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করাপশনের সাথে জড়িত। তো এটা তো আসলে খুবই দুঃখজনক যে একদিক দিয়ে আমরা উদ্যোক্তা তৈরির কথা বলবো, আরেক দিক দিয়ে যারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে চায় তারা যখন ঋণের জন্য যাবে তখন তাদের কাছ থেকে ঘুষ দাবি করা, এটা খুবই দুঃখজনক। এটা আমাদের সমাজে অবস্থাটা এরকম হয়েছে যে রন্ধ্রে বর্তমানে আপনার দুর্নীতি ছড়িয়ে গিয়েছে। তো এটা আমি আপনার খুবই দুঃখ লাগে কথাটা বলার জন্য যে বাংলাদেশে দুর্নীতিতে বাংলাদেশ বহুবার চ্যাম্পিয়ন হয়েছে। এবং আমি 2001 সালে তখন বেলজিয়ামে একটি প্রোগ্রামে আমি পড়াশোনা করছিলাম, আমাকে আমার এক ফ্রেন্ড কলম দিয়ে পেটের মধ্যে গুঁতা দিয়ে জিজ্ঞেস করছে যে সুবহানি কংগ্রেচুলেশনস। আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে কংগ্রেচুলেশন দিচ্ছ কেন? সে বলল যে তোমার দেশ পৃথিবীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই যে সারা বিশ্বে আজকে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ, দুর্নীতিতে এখন হয়তো চ্যাম্পিয়ন না, কিন্তু হয়তো দেখা যাবে আবার চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো আমি বিশেষভাবে মনে করি যে উদ্যোক্তা তৈরির জন্য একটি সামগ্রিক পদক্ষেপ দরকার। যেমনি ভাবে সরকারকে এগিয়ে আসতে হবে, তেমনি ভাবে সিভিল সোসাইটিগুলোকে এগিয়ে আসতে হবে, এবং কোনো অবস্থাতেই যাতে ঋণ চাওয়ার ক্ষেত্রে ঘুষ দিতে না হয় এই ক্ষেত্রে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ ব্যাংকে এই ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন তফসিলি ব্যাংক যেগুলো আছে সেগুলোকে কড়া নির্দেশ দিতে হবে যে যারা নতুন উদ্যোক্তা থাকবে তাদের যাতে ঋণ পাওয়ার ব্যাপারটি অত্যন্ত সহজ করে। এই ক্ষেত্রে মনে হয় এসএমই ফাউন্ডেশন একটা ভালো ভূমিকা পালন করতেছে। এসএমই ফাউন্ডেশন নিয়েও কিন্তু অনেক নতুন উদ্যোক্তাদের অনেক বেশি অভিযোগ রয়েছে যে এসএমই খাতে তারা আসলে যে পরিমাণ ঋণ দেওয়ার কথা সেটি কিন্তু তারা তুলতে পারছে। তাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে, তবে এসএমই ফাউন্ডেশনের সাম্প্রতিক যে কার্যক্রমগুলো, বিশেষ করে নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ এবং তাদের ফাইন্যান্সিয়াল ইস্যুসগুলো কিভাবে তারা লোন কালেক্ট করবে, এই ক্ষেত্রে তারা কিন্তু একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। এবং সেই ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশনে আমার জানা মতে এদের একটা ওয়ান স্টপ সার্ভিস আছে, এবং তাদের সেখানে যদি আপনি কমপ্লেইন করেন যে কোনো মানে কমার্শিয়াল ব্যাংক বা এসএমই অর্গানাইজেশন যারা এসএমই দেরকে লোন প্রোভাইড করে, তাদের যদি কোনো জায়গাতে কোথাও কোনো সমস্যা সৃষ্টি হয় তাদেরকে ইনফর্ম করে সেটা। আমরা বেশ কিছু কমপ্লেইন পেয়েছি। রিসেন্টলি একজন মহিলা উদ্যোক্তা তিনি ইবিএল থেকে লোন নিয়েছিলেন এবং এরপর আসলে লোনের যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল ইবিএল সেটি দেয়নি। এই ব্যাপারে কমপ্লেইন করার পর আসলে বাংলাদেশ ব্যাংক থেকেও সে খুব বেশি এসএমই ফাউন্ডেশন থেকেও সহযোগিতা পায়নি। এরকম হাজার হাজার নতুন উদ্যোক্তা যারা, তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হচ্ছে। দেখেন, এই ক্ষেত্রে আমি বলবো যে সকল উদ্যোক্তা যে একেবারেই তার পজিশনে সে খুব ভালো অবস্থানে আছে সেটা না। ব্যাংকে তার সিকিউরিটি ফার্স্ট এনশিওর করতে হয় যে সে তার মানে যে লোনটা প্রোভাইড করবে সেটা যেন ফেরত আসে যথাযথভাবে। এখন সেক্ষেত্রে অনেক উদ্যোক্তা দেখা যাচ্ছে যে ইনিশিয়াল স্টেজে যে ফান্ডটা নিচ্ছেন সে রিসাইক্লিং এ সে পরবর্তীতে যে ইনস্টলমেন্ট গুলো দেওয়ার কথা সেগুলো টাইমলি যখন দিতে পারেন না, তখন কিন্তু স্টেপ বাই স্টেপ তাকে কিন্তু লোন প্রোভাইড করা হয়। তার একটা প্রজেক্ট এক্সটেন্ড করার জন্য যদি 20 লক্ষ টাকা দরকার হয়, তাকে ফার্স্ট একটা ফেসে তাকে হয়তো 5 লক্ষ টাকা দেওয়া হলো। যখন সে ওই ফেসে গিয়ে সে ভালোভাবে যদি সেই স্টেজটাকে যদি সে কভার করতে না পারে, দেন সমস্যাটা সৃষ্টি হয় যে তার পরবর্তী লোনটা। আমাদের কাছে এরকমও অনেক এক্সাম্পল আছে, ব্যাংক ফাইন্যান্সিং এর মাধ্যমে অনেকে অনেক বড় বড় মানে বিজনেস ফার্ম তৈরি করতে সক্ষম হয়েছে। এই কথা যিনি বলছেন যে ঘুষের কথা, এটা আমাদের আসলে কালচারাল এক ধরনের ডিজিজ। মানে আমরা এই সোসাইটি থেকে বড় হচ্ছে, এই এনভায়রনমেন্টের মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে, সার্ভাইভ করতে হচ্ছে। ঢাকার বাইরে একটি ফোন আছে, আমি একটু ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার টিভি সেটের সামনে দাঁড়িয়েছি, কিন্তু আপনারা যে প্রশ্ন যে প্রোগ্রাম নিয়ে অনুষ্ঠানটা করছেন এটা ভালো লাগলো, খুবই ভালো লাগছে। কিন্তু আমাদের দেশের দুর্নীতির কথা একটু আমি তা শুনলাম। আমরা তো আসলে সবাই কিন্তু দুর্নীতি করে, যে এখন আমাদের লোক বেশি, আমাদের আমরা নিজে যদি ঠিক না হয়
আসলে তো মানুষ ঠিক মানে অন্যরকম হতে মানে আগে নিজেকে ঠিক করতে হবে সবকিছু। আর ব্যবসার কথা যেহেতু চাকরির কথা যেটা শুনলাম, এতে আমার মনে হয় যে আসলে ব্যবসাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং চাকরিটা চেয়ে আমি ব্যবসাটা বেশি ভালোবাসি, যেহেতু আমি এক শিল্পপতির ছেলে এবং এরকম ধরনের। তো মানুষের আসলে ঠিক হতে হবে যে জি, আপনার প্রশ্নটি একটু আমাদেরকে বললে, আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আমরা বেশি ফোনে থাকতে পারছি না, একটু প্রশ্নটি বলেন আমাদেরকে। প্রশ্নটা এটাই আমি জনগণকে এটাই বোঝাতে চাচ্ছি যে আগে নিজে ঠিক হতে হবে, যে নিজের মনের ভিতরে মানুষত্বটা ঠিক করতে হবে, যেহেতু দুর্নীতি আগে নিজের লোভটা ঠিক করতে হবে, মানুষের মনে যেন লোভ না থাকে। জি জি, আমরা বুঝতে পেরেছি, মানে উনি বলতে চাচ্ছেন সংশোধন নিজ থেকেই আসতে হবে। উনি যেহেতু বলছেন যে একজন শিল্পপতির ছেলে, এজন্য তার অভিজ্ঞতা তো শেয়ার করেছেন, এটা ঠিকই, এটা প্রত্যেকেই আগে নিজকে সংশোধন করতে হবে এবং এটা যদি আসলে আমরা করতে পারতাম তাহলে তো ডেফিনেটলি আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। উনি যেমন করে বললেন যে আসলে উনি ব্যবসা ভালোবাসেন, কিন্তু অনেকেই আছেন যারা আসলে ফ্যামিলিতে সাপোর্টটা পাচ্ছেন না। একটা ছেলে বা মেয়ে যখন গ্রাজুয়েশন শেষ করছে তখন তাকে চয়েস দেওয়া হচ্ছে তুমি আসলে কোন দিকে যাবে, তখন ফ্যামিলি থেকে বলা হচ্ছে না তুমি ব্যাংকে চাকরি করবে, তুমি গভর্নমেন্ট জব করবে, এক একটা রো দিয়ে দিয়েছেন, কিন্তু নিজে থেকে কিন্তু তার ডিসিশন নেওয়ার ক্ষমতাটা তৈরি হচ্ছে না। আবার যখন সে নিজে ডিসিশন নিতে যাচ্ছেন তখন কিন্তু সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে একজন নতুন উদ্যোক্তা হিসেবে সে লোন কিভাবে পাবেন, কিভাবে আসলে তার স্যার যেভাবে বলছিলেন যে প্রাথমিক স্টেজে যে কিছু বিষয় থাকে, প্ল্যানিং এর যে ব্যাপার, সেটিও কিন্তু সে করতে পারছে না। এরকম কি কোনো কনসালটেন্সি ফার্ম আছে যেখানে একজন নতুন উদ্যোক্তাকে সকল রকম সহযোগিতা দিতে পারবে? এই ক্ষেত্রে একটা বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো আমি প্রথমে আমাদের আজকের আলোচনার যে মূল বিষয় এন্টারপ্রেনারশিপ এডুকেশনে তাদের গ্যাপ। আমরা যারা বিজনেসে পড়াশোনা করেছি, আমার সাথে আমার অনেক বন্ধু, আমার অনেক স্টুডেন্ট আছে, আমরা ক্লাসে এখন কিন্তু সেই অ্যাটমসফিয়ারে আমরা যেতে শুরু করেছি যে একজন বিজনেসের স্টুডেন্টকে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে বিজনেস প্ল্যান তৈরি করতে জানতে হবে এবং ওই প্ল্যান অনুসারে তাকে যেতে হয় কিনা। যে কোনো কাজ যদি পরিকল্পনা মাফিক না হয়, বিজনেসের ক্ষেত্রে আমাদের অধিকাংশ ব্যবসায়ী যারা এসএমই উদ্যোক্তা, শুরু করলাম এটা কোথায় কিভাবে গিয়ে আমি শেষ করব, কোথায় গিয়ে আমি এটাকে গোছাইয়ে আনবো কিভাবে, এটা নিজে নিজে একটা আইডিয়া করে। কিন্তু আমার যতটুকু মনে হয় যে উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করা বা কোনো একটা ব্যবসায় যা, এটি একটি আর্ট এবং এটি একটি নিজের মধ্যে ক্রিয়েটিভিটি দেখে তৈরি করা, এবং তার মধ্যে নতুন নতুন যত চিন্তা ভাবনা থাকবে সে কিন্তু নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে। সেখানে শুধুমাত্র কি ব্যবসায় শিক্ষায় যথেষ্ট কিনা? না, ব্যবসায় শিক্ষার জন্য আমরা প্রথমেই বলছি উদ্যোক্তা উন্নয়নে শুধু বিজনেস এডুকেশনের পিপলরা এটা পড়বে এমন না, এটা টোটাল আমাদের যে টোটাল এডুকেশন সিস্টেমে আমাদের, যেমন মনে করেন আমরা যে কনফারেন্সে যাচ্ছি, আমাদের কনফারেন্সের টপিকসটাও কিন্তু এডুকেশন নিয়েই, মানে আমাদের কনফারেন্সের টপিকসটা ছিল আপনার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থ্রু এডুকেশন এন্ড ট্রেনিং। এন্টারপ্রেনারশিপ যদি আপনাকে ডেভেলপ করতে হয়, আপনাকে এডুকেশন সিস্টেম রিফর্ম করতে হবে এবং ট্রেনিং ইনভলভ করতে হবে, ট্রেনিং এর সাথে ইনভলভ করতে হবে। একজন উদ্যোক্তা কিভাবে ব্যাংক থেকে লোন সংগ্রহ করবেন, কিভাবে সে ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন, কিভাবে সে টিন সার্টিফিকেট কালেক্ট করবেন, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি তাকে শিখতে হবে এবং এটা তার এডুকেশন সিস্টেম থেকে, এডুকেশন ইনস্টিটিউশন থেকে তাকে এই নলেজগুলো নিতে হবে। ইনস্টিটিউশনে তো সবকিছু আসলে একসাথে শেখানো হয়। এই মুহূর্তে আমাদের সেই জিনিসগুলো নেই। ফার্ম যদি থাকে যার মাধ্যমে আসলে পুরোপুরি সহযোগিতা পেতে পারবে। কিছু কিছু অর্গানাইজেশন আমাদের আছে, আমাদের যেমন মনে করেন এসএমই ফাউন্ডেশন এক ধরনের ট্রেনিং হয়, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আপনার ডিসিসি এর মাধ্যমে একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছে যে এন্টারপ্রেনিউর ডেভেলপ করার জন্য। স্কিটি আমাদের সেখানে ইয়ে করতেছে, আমাদের মাইডিয়াস এই ধরনের অর্গানাইজেশন আছে যারা এই ধরনের মানে এন্টারপ্রেনিউর তৈরি করার জন্য তাদেরকে ট্রেন করে তুলতেছে এবং তারা এই ধরনের অর্গানাইজেশন থেকে যারা এখন ট্রেনিং নিচ্ছেন তারা কিন্তু অনেকেই কিন্তু ভালো করতেছে না। স্যার আমাকে দর্শক ফোন নিচ্ছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি চিটাগং থেকে বলতেছি। জি, আমার নাম মোহাম্মদ মাহমুদুল করিম। জি, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছি। জি, আমার কোয়েশ্চেন আমার সুলাইমান স্যারের কাছে, যে আমরা বিবিএ করতেছি, ওখানে মেজর হিসেবে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ইসলামিক ইন্টারন্যাশনাল বিজনেস, এই ধরনের সাবজেক্ট গুলো, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এগুলোকে করতেছি মেজর হিসেবে। তো এই ক্ষেত্রে যদি
এন্টারপ্রেনারশিপের উপর একটা মেজর করা যায়, বা আমরা এমবিএ করতে চাচ্ছি ওটার উপর মেজর হবে এন্টারপ্রেনারশিপের উপর, বা কেউ একজন বিবিএ করতে চাচ্ছে সে এন্টারপ্রেনারশিপ উপর মেজর করলো। এই ধরনের কোনো একাডেমিক প্রোগ্রাম বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, এখানে এই ধরনের কোনো একটা প্রোগ্রাম চালু করার চিন্তা ভাবনা টিচারদের আছে কিনা? ওটা হয়তো তো মনে হয় আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের ফিউচার কি হতে চাও, তখন আমরা হয়তো বলতে পারবো আমি একদম ব্যবসায়িক উদ্যোক্তা হতে চাই। কারণ ওটা একটা শিক্ষার ব্যাপার, উইদাউট এডুকেশন আমরা কেমনি এটা অ্যাচিভ করবো? প্র্যাকটিক্যালি হয়তো বা নিজে গিয়ে অনেক প্রবলেমে পড়তে হবে। যদি আমরা এই শিক্ষাটা যদি নিয়ে যেতে পারি তাহলে হয়তো বা অনেক সিস্টেমেটিক ওয়েটা আমরা জেনে যাব এবং আমাদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কতটা সহজ হবে আর কি। ধন্যবাদ আপনাকে, খুব ভালো একটি প্রপোজাল কিন্তু দিয়েছেন। আপনার সাথে একমত যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন। যে মেজরে বর্তমানে দেখা যায় যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং এই জাতীয় মেজরগুলো বর্তমানে আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, কিন্তু এন্টারপ্রেনারশিপ তৈরি করার জন্য সরাসরি এখন পর্যন্ত আসলে ওইরকম কোনো মেজর বিবিএ বা এমবিএ প্রোগ্রামে নেই। এই জন্য পরামর্শটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি একটা জিনিস সুস্পষ্টভাবে বলতে চাই যে বিবিএ এমবিএ প্রোগ্রামে উনি কথাগুলো বলেছেন মুজাহিদ সাহেব, যে অনেকগুলো কোর্স এগুলো থিওরিটিক্যাল, কিন্তু অনেক জিনিসই কিন্তু এখানে চলে আসে। থিওরিটিক্যাল সাইড আমরা যদি চিন্তা করি তাহলে আপনি চিন্তা করুন যে একজন এন্টারপ্রেনারের তিনটা জিনিস দরকার। প্রথম হলো আমার টাকা আমি কোত্থেকে পাবো, তো এটার জন্য ফাইন্যান্সের অনেকগুলো কোর্স পড়ানো হয়, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ানো হয়, এরপরে আরো ফাইন্যান্সের অনেকগুলো ফিনান্সিয়াল অ্যানালাইসিস কোর্স থাকে। এরপরে সেকেন্ড বিষয় হলো আমি এই যে টাকাটা নিলাম এটা কি করব, দ্যাট ইজ দ্য অপারেশন সাইড। তো অপারেশন সাইডের জন্য প্রোডাকশন ম্যানেজমেন্ট কোর্স একটা আছে, অপারেশনস ম্যানেজমেন্ট কোর্সগুলো আছে। এরপরে আমি আমার প্রোডাক্টগুলো তৈরি করলাম, এখন এটা মার্কেটে সেল করতে হবে। তো মার্কেটে সেল করার জন্য আপনার মার্কেটিং কোর্স আছে, এরপরে ইন্টারন্যাশনাল মার্কেটিং কোর্স আছে, ইন্টারন্যাশনাল বিজনেস আছে। এখন আমার প্রোডাক্টগুলো সেল হলো, তাহলে আমি আবার টাকাটা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে সাইকেল, দ্যাট ইজ দি ফাইন্যান্স, দেন অপারেশন, মার্কেটিং, এই কোর্সগুলো কিন্তু থিওরিটিক্যাল সাইডে বিবিএ এবং এমবিএ তে পড়ানো হয়। তবে বিশেষ করে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য বিবিএ এবং এমবিএ লেভেলে এই জাতীয় মেজর যদি চালু করা যায় তাহলে নিঃসন্দেহে আমি মনে করি যে আমাদের স্টুডেন্ট যে কথাটি বলেছে সেটি অবশ্যই একটি কার্যকরী। আমরা আবার একটু দর্শক ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। আচ্ছা, আমি আপনার থেকে দোয়া চাওয়ার জন্য আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আপনাদের দোয়া চাচ্ছি। জি, দোয়া থাকলো আপনার জন্য, নতুন উদ্যোক্তা হিসেবে সফল হন এবং বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে আপনি যখন সফল হবেন আপনার একজন উদ্যোক্তার সাথে কিন্তু অনেকজনের কর্মসংস্থান আপনি তৈরি করতে পারছেন। তার মানে কি বেকারত্বের জায়গাটি কিন্তু আমাদের আস্তে আস্তে যেটি আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় বেকার সমস্যা, সেটি কিন্তু সমাধানের একটি উপায় থাকবে। ধন্যবাদ ফোন করার জন্য, আর দোয়া তো থাকলোই আপনার সাথে। আবার যখন আমরা অনুষ্ঠান করব আপনি জানাবেন আপনার ব্যবসা কতটুকু যাচ্ছে, কেমন যাচ্ছে। ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, একটু জানতে চাইবো যে নতুন উদ্যোক্তা হিসেবে স্যার বলছিলেন যে কিছু কোর্স, কিন্তু এই অল্প কিছু কোর্সের সাথে যদি আসলে সরাসরি বিভিন্ন কোম্পানিগুলো ভিজিট করা, হাতে কলমে কিছু যদি ব্যবস্থা থাকে, আপনি বলছিলেন যে শুধুমাত্র ব্যবসায় শিক্ষাই না অন্যান্য শিক্ষাও কিন্তু নিয়ে আসতে পারে যারা আসলে উদ্যোক্তা তৈরিতে সহজ হবে। তো সেই ক্ষেত্রে যারা এই ব্যবসার শিক্ষার সাথে নেই তাদের ক্ষেত্রে আসলে আপনি কি মনে করছেন যে সরাসরি হাতে কলমে কি কিছু শিক্ষা ব্যবস্থা থাকা উচিত না? হাতে কলমে শিক্ষার ক্ষেত্রে এখানে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো আপনার শিল্প উদ্যোগ একটা চ্যালেঞ্জিং কাজ, এতে কোনো সন্দেহ নাই। আপনি যে কোনো চাকুরির তুলনায় এখানে অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয় প্রতিটি উদ্যোক্তাকে। এই ক্ষেত্রে যেটা আপনার ছিল যে প্রশিক্ষণ, আসলে প্রশিক্ষণ প্র্যাকটিক্যালি হতে হবে। ক্লাসরুমে সাঁতার শিখালে সে কিন্তু আপনার ক্লাসরুম থেকে বের হয়ে গিয়ে আসলে সে সাঁতরাতে পারবে না। আমাদের বিজনেস এডুকেশন সাথে যদি প্র্যাকটিক্যাল বিষয়টা না থাকে, কিভাবে প্রোডাকশন ম্যানেজ করা হচ্ছে, কিভাবে মার্কেটিং করা হচ্ছে, কিভাবে ডিস্ট্রিবিউশন চ্যানেল রান করা হচ্ছে, প্র্যাকটিক্যালি ব্যাংক থেকে কিভাবে লোন নেওয়া হচ্ছে, প্রপোজালটা কিভাবে সাবমিট করা হচ্ছে, এই ক্ষেত্রে প্রথমে আলোচনা শুরুতে একজন বললেন ঘুষ, এইসব মেনেই কিন্তু আমাদের দেশে, আমি কোনোভাবেই বলবো না যে আমাদের দেশ পিছিয়ে আছে, আমাদের দেশ এইসব কিছুর মধ্য দিয়েও কিন্তু আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। আপনাকে সবগুলো খরচ আপনাকে মাথায় নিয়ে রাখতে হবে। আমাদের দেশে কস্ট অফ
ডুইং বিজনেস অনেক হাই হওয়া সত্ত্বেও আমরা সারা দুনিয়াতে এখন কিন্তু খুব পটেনশিয়াল একটা দেশ হিসাবে আছি। এডুকেশন সেক্টরকে রিফর্ম করার জন্য এবং আপনার মনে করেন যে আমরা একজন স্টুডেন্ট যেটা বলছেন এন্টারপ্রেনিয়রশিপ কোর্স চালু করার, এটা আসলে এখন সময়ের দাবি। বিশ্বের আমার জানা মতে বহু দেশে আসলে অধ্যাপনা করছেন, আপনারা কি আসলে সরকারের সাথে আলোচনার কোন সুযোগ রয়েছে যেখানে আসলে শুধুমাত্র এটি একটি কোর্স হতে পারে এটা নিয়ে যারা ফিউচারে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চাচ্ছে? আমি ব্যক্তিগতভাবে আমাদের অনার্স প্রোগ্রামে যে সিলেবাস আসছে, যে নতুন কারিকুলাম এসেছে, ওই কারিকুলামে আমরা অনার্স থার্ড ইয়ারে আমাদের বিবিএ এর স্টুডেন্টদের জন্য এন্টারপ্রেনিয়রশিপ আলাদা কোর্স দিয়েছি এবং সেই ক্ষেত্রে আমাদের এমন চিন্তা আছে যে আমরা পরবর্তীতে এটাকে একটা মেজর স্ট্রিম, যেমন অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, এরকম অনার্স লেভেল, মাস্টার্স লেভেল, যেটা বিশ্বের বিভিন্ন দেশে আছে, আপনার মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকাতে আছে, ইউকেতে আছে, এই ধরনের ডিগ্রি। কিন্তু আমাদের দেশে এখন আসলে সময়ের মানে ডেভেলপড ইকোনমি না হলে মানে এই ধরনের সাবজেক্টে লোকেরা সেরকম আগ্রহ হয়তো পায় না। কিন্তু দেখেন যতগুলো ডেভেলপড কান্ট্রি আছে সবগুলো দেশেই কিন্তু আপনার এন্টারপ্রেনিয়রশিপের উপরে অনার্স মাস্টার্স ডিগ্রি হচ্ছে। স্যার আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। জি, আমি বলছিলাম গোপালগঞ্জ থেকে। আমার নাম নাজমুল হাসান। জি, তো আমি একটা সৌর বিদ্যুৎ ফার্ম করেছি নিজে। আমি বিএ কমপ্লিট করেছি আপনার 2006। তো এখন যে জন্য ফোন করছি সেটা হচ্ছে যে আমি তো একেবারে জীবনে একেবারে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমি নিজে পড়াশোনা করতেছি। তো আমি স্যারদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো এখানে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স দিয়ে আমি মূলত আমার কাজ চালাচ্ছি। এখন আমার ফিল্ডে প্রায় 50 লক্ষ টাকার মতো সৌর বিদ্যুৎ দেওয়া আছে। তো এখন আমি যে জন্য ফোন করছিলাম, আমি ট্রেড লাইসেন্স দিচ্ছি 3 সার্টিফিকেটটা করিনি। তো এখন স্যার আমি ব্র্যাক ব্যাংকে আমার অ্যাকাউন্ট করা, তো ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করার পর আমি লোনের জন্য যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন তারা এই রিমোট এরিয়ায় কাজ করি কিনা ওইভাবে মূল্যায়ন করতেছে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি করতে পারি? একই বিষয়। ধন্যবাদ আপনাকে, খুব ভালো একটা একই বিষয়। উনি বিবিএ কমপ্লিট করেছেন, উনি জানেন বিজনেসের সকল কোর্স পড়েছেন, কিন্তু উনি বিজনেস শুরু করেছেন, বিজনেসের অবস্থাও কিন্তু ভালো অবস্থানে আছে, কিন্তু উনি প্র্যাকটিক্যালি ওই জিনিসটাতে নেই যে ট্রেড বিজনেস করতে হলে ফার্স্ট আমার একটা ট্রেড লাইসেন্স লাগবে, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে মানে আমার বিজনেসের নামে, দেন আমার এখানে একটা ট্রানজাকশন হলে আমার টার্নওভার যখন বাড়বে তখন আমি ব্যাংকে যখন একটা প্রপারলি যে আসলে গাইডলাইনের মাধ্যমে ফলো করা সেটি আসলে উনি করতে পারেন। এই ধরনের অর্গানাইজেশন এটা সরকারের পৃষ্ঠপোষকতা দরকার এবং আমি আশাবাদী যে বাংলাদেশে সেই দিন খুব বেশি দেরি হবে না, বেশি দূরেও নাই। আপনি জানেন যে ডিসিসিআই অলরেডি বাংলাদেশ ব্যাংক এবং ডিসিসিআই এর যৌথ উদ্যোগে 2000 এন্টারপ্রেনিয়র তৈরি করার জন্য মানে সরকার একটা পদক্ষেপ নিয়েছে। এটা সরকারকে সাধুবাদ জানাতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ধরনের আরো অনেকগুলো উদ্যোগ আসা উচিত। আমার ধারণা ডিসিসিআই যদি এই দায়িত্বটা নেয় যে নতুন উদ্যোক্তা যদি যখন আসবেন তখন তার প্রজেক্ট প্রোফাইল কিভাবে রেডি করতে হবে, ব্যাংক ফাইল কিভাবে রেডি করতে হবে, ট্রেড লাইসেন্স কিভাবে রেডি করতে হবে, টিম কিভাবে রেডি করতে হবে, এই বিষয়গুলো যদি সেখান থেকে যদি কম্প্রিহেন্সিভ একটা ট্রেনিং এর ব্যবস্থা করে, অলরেডি করতেছে। বাছাই প্রক্রিয়া শেষ হয়ে গেছে, যারা আসলে এখানে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে চাচ্ছে তারা যদি আবেদন করতে চায় তাদের জন্য কি এখনো সুযোগ আছে? এটা আসলে একটা চলমান প্রক্রিয়াতে রাখা উচিত। এখনো সেই সুযোগ আছে। সেই বিজনেস প্ল্যান কম্পিটিশন চলতেছে, মানে কম্পিটিশন ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সম্ভবত আছে। এটা একটা জিনিস আমি বলি, জি, গত নভেম্বরের 6 তারিখ তো এটা উদ্বোধন হলো এবং এটা মে 2014 পর্যন্ত এটা কন্টিনিউ করবে এবং তাদের সাথে যতটুকু, কারণ এটার সাথে আপনি নিজেও দেখছেন যে আমি নিজে জড়িত ছিলাম। আর চট্টগ্রামে যখন এই প্রোগ্রামটা ডিসিসিআই এবং বাংলাদেশ ব্যাংক করে তখন চট্টগ্রামে বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ে আমি এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের জন্য ছাত্রদের নিয়ে এই প্রোগ্রামটা আয়োজন করি এবং এটা ঠিকই বলেছেন যে এটা বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত এটা হয়েছে যে 2000 এন্টারপ্রেনিয়র তৈরি করা হবে এবং নতুন নতুন যে আইডিয়াগুলো জেনারেট করে যাদের প্রজেক্ট প্রপোজাল গুলো অ্যাকসেপ্ট হবে তাদেরকে বাংলাদেশ ব্যাংক 100 কোটি টাকা দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে এবং এই ক্ষেত্রে 40টি ব্যাংক ইনভলভ হচ্ছে। তা আমি যেটা মনে করি এবং তাদের সাথে যতটুকু জানি যে তাদের একটাই স্লোগান যে আমরা চাকরি করব না, চাকরি দিব, এবং তারা ট্রেনিং এর ব্যবস্থা করছে এবং এই ট্রেনিং এর সাথে তারা অলরেডি যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি যে একজন নতুন উদ্যোক্তা কিভাবে ট্রেড লাইসেন্স করবে,
কিভাবে টাকা পয়সা নেবে এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যে চ্যালেঞ্জিং যেগুলো থাকবে সেগুলো তারা কিভাবে সেগুলো দূর করবে, এগুলোর জন্য ডিসিসিআই এর ওয়েবসাইটে তারা অলরেডি উদ্যোক্তাদের বাইবেল নামে একটি নির্দেশিকা তারা দিয়েছে। সুতরাং যে কোনো নতুন উদ্যোক্তা যদি ডিসিসিআই এর ওয়েবসাইটে যায় তাহলে এই ক্ষেত্রে অবশ্যই নতুন নতুন যে নির্দেশিকা আছে তারা সেগুলো সম্পর্কে জানবে। আমরা শেষ ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রায়হান বলছি। জি রায়হান, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ডক্টর ফরিদ স্যারের সাথে কথা বলতে চাই। উনি আছেন, প্রশ্ন করুন। আচ্ছা স্যার, আমার এজ 18 বছর, আমি বিকম পড়তেছি। আমি কিভাবে মানে এখন থেকে যদি আমি ব্যবসা শুরু করি তাহলে পরবর্তীতে মানে আমার এজ যখন 22, 24 বা 25 হবে তখন আমি কিভাবে ভালোভাবে ইয়ে করতে পারবো, মানে উন্নত করতে পারবো এবং কিভাবে তাড়াতাড়ি আমি উপরের দিকে যেতে পারবো, সেই ব্যাপারে আমাকে একটু সাজেশন বা আমি কি ব্যবসা করলে সবচেয়ে ভালো হয় আপনারা কাইন্ডলি একটু আমাকে একটু সাজেশন করলে হয়তো আমার জন্য উপকার হতো। ধন্যবাদ রায়হান আপনাকে। ওনার বয়স 18 বছর, উনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে অ্যাকচুয়ালি উদ্যোক্তা হওয়ার জন্য বয়সটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না, 18 হোক 15 হোক। আর উনি ব্যাপারটি বলছেন যে কোন বিষয় নিয়ে উনি কাজ করবেন। রায়হানের মতো প্রশ্ন কিন্তু অনেকের আছে, অনেকের হাতে টাকা আছে, সামর্থ্য আছে এবং মার্কেটিং পলিসিও জানে, কিন্তু আসলে কোন বিষয়ে সে উদ্যোগ গ্রহণ করবে এটি জানছেন না। কোন প্রোডাক্টটা সিলেক্ট করবে, কোন এরিয়াতে কাজ করবে, সেটা তাকে অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করতে হবে। যে আমি যে এরিয়াতে কাজ করতে যাচ্ছি এটা ডিমান্ড আছে কিনা মার্কেটে, আমি যদি কোনো প্রোডাক্ট তৈরি করি এটা মার্কেটে আদৌ সেল হবে কিনা। এবং বিশেষ করে আপনি দেখেন